হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। পর্বের শুরুতেই আমরা ডক্টর জেনোকে দেখি সে পাথর থেকে বেরিয়ে আশপাশে নজর বুলিয়ে নেয়, যেখানে বিল্ডিংস এর কোনো ছিটে ফোটাও ছিল না। অতঃপর সে চলে যায় সামনে থাকা বিটেল কেভে, যেখানে সে নাইট্রিক অ্যাসিডের মিনারেলস খুঁজে পায়, যার মাধ্যমে সে স্ট্যানলিকে রিভাইভ করে। স্ট্যানলিও জেগে চারিপাশটায় চোখ বুলিয়ে নেয়। অতঃপর জিজ্ঞাসা করে, আমরা কত বছর ধরে এভাবে ছিলাম? জেনো বলে, কয়েক হাজারো বছর তো হবেই। স্ট্যানলি আবার তার পকেট থেকে সিগারেট বের করে ধরাতেই নিবে, তখনই সে রিয়েলাইজ করে তার পরনে তো কাপড়ই নেই। সিগারেট আশা করাটা তো বিলাসিতা। তো এখন আমরা কি করব? আমাকে কেউ একজন বলেছিল মানুষদের পরিস্থিতি যেমনই হোক না কেন, কেউ না কেউ ওখানে অবশ্যই থাকবে, যে পৃথিবীতে ঘটা সমস্ত কিছু জানতে চাইবে, সমস্ত কিছু। অতএব রেস শুরু হয়ে গেছে। স্ট্যানলি কে হবে এই পাথরের দুনিয়ার একমাত্র কি? পরের সিনে দেখি তারা কিছু লোকেদের ওপর নাইট্রিক অ্যাসিড ঢেলে তাদেরকেও রিভাইভ করে ফেলে। তাদের মধ্যে একজন বলে, ওই দিন তো আমাদের সাথে অনেক হিরোসরাই ছিল, কিন্তু এখন জাস্ট এই কয়েকজনই কেন? বডি বিল্ডার মেয়েটা আবার কার্লোসের ওপর লিকুইড ঢালে, এতে কার্লোস জেগেই তার মুখ থেকে একটা রিং ছুঁড়ে দেয়, যা সে পাথর হওয়ার আগে লুনার জন্য কিনেছিল। যা দেখে সকলের নজর রিং এর ওপর চলে যায়, আর জেনো রিংটা হাতে নিয়ে বলে, এটা তো প্ল্যাটিনাম। এর সাহায্যে এখন আমরা বড় মাত্রায় নাইট্রিক অ্যাসিড প্রডিউস করব। এরপর আমরা এত পরিমাণে গোলা বারুদ বানাবো যে পরবর্তীতে কখনোই আমাদের বারুদের কমতি হবে না। আর আমার এই প্ল্যানিং সফল করতে হলে বেশি থেকে বেশি লোকেদের প্রয়োজন হবে। অতঃপর ওখান থেকে বেরিয়ে তারা আরো কিছু লোকেদের জাগায়, আর শক্তিশালী লোকেদের মূর্তি তাদের সাথে নিয়ে যায়, যাতে পরবর্তীতে তারা তাদেরকে জাগাতে পারে। পরের সিনে দেখি লোকেরা ল্যাবরেটরি বানানোর কাজে লেগে পড়ে, সাথে জেনো সহ একজন অফিসার বুলেট অ্যান্ড গানস বানানোর কাজ করছিল, আর তারা সাকসেসফুলি গান বানিয়েও ফেলে। আমরা স্ট্যানলিকে দেখি যে গান পেয়ে তার নিশানা টেস্ট করে, যেখানে তার অ্যাকুরেসিটা একটু ব্যাড ছিল, কিন্তু হঠাৎ সে এমন কিছু দেখে যা সে ভাবতেও পারেনি। সে দেখে ওখানে একটা সিগারেট রাখা, যদিও ওখানে সিগারেট রাখা ছিল না, ওখানে জাস্ট কিছু পাতা ছিল যেগুলোকে শুকিয়ে গুঁড়ো করে দেন একটা কাগজে মুড়িয়ে সিগারেট বানিয়ে ফেলে। হ্যাঁ, এখন আমাদের সবকিছু পূর্ণতা পেয়েছে। আমরাই হলাম এই পাথরের দুনিয়ার বর্তমান শাসক। তো জেনোর এই কথার সাথেই ফ্ল্যাশব্যাকটা এখানেই শেষ হয়ে যায়। ও, তাহলে গুরু এবং শিষ্য দুজনেই সেম টাইমে জেগে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করেছিল। একজন ব্যবহার করছিল জীবন দেওয়ার সায়েন্সের জন্য, আর অপরজন ব্যবহার করছিল জীবন নেওয়ার সায়েন্সের জন্য। তারা কি কথা বলছে কিছুই তো বুঝতে পারছি না। আর ওই হ্যান্ডসাম ছেলে সেঙ্কু নাকি জেনোকে চেনে। আমার তাহলে এ ব্যাপারে সামনে থেকে ডিটেইলস কালেক্ট করতে হবে। তখনই তাইজু চিৎকার করে বলে, কি? যেই টিচার আমাদেরকে রকেট বানানো শিখিয়েছে সেই শত্রুদের সায়েন্স বস? ও ডক্টর তাইজু, তাহলে তুমিও এখানেই আছো। আমার এখন জাস্ট তার দিকে ইশারা করতে হবে, সাথে সাথেই স্ট্যানলি তাকে শেষ করে ফেলবে। স্ট্যানলিও লোনার হাবভাব দেখে বুঝে যায় যে সে এখন ইশারা করতে যাচ্ছে। লোনা আবার ইশারা করতে গিয়ে কাঁপতে থাকে যে সে এটা করবে কি করবে না, কেননা তার সায়েন্টিস্ট বা চালাক লোক পছন্দ। সাথে সে ওই সময়টার কথাও ভাবতে থাকে যখন তার তাইজুর সাথে প্রথম দেখা হয়েছিল। যদি সে একটা ইশারা দেয় তাহলে স্ট্যানলির বুলেট এসে তাইজুর বডি চিরে ফেলবে। লোনা কাঁপতে কাঁপতে ইশারা দিতেই নাই, কিন্তু তার হয়ে ওঠে না। সে তার আঙ্গুল নিজের নাকেই দিয়ে দেয়। স্ট্যানলি আবার ওর এরকম বিহেভিয়ার দেখে ভাবে, মন তো চাচ্ছে ওকে এখানেই মেরে ফেলি। লোনা ভাবে, না, এরকমটা হলে তো আমাকেই শুট করে দিবে। আমার অন্তত কিছু ইনফরমেশনস হলেও জানাতে হবে ওদের। এটা বলেই স্লো লিপসিং করে বলে, সেঙ্কু ডক্টর জেনোকে চেনে। কার্লোস বলে, লোনা ম্যাডাম তো কিছু একটা বলছে।
সেঙ্কু। লুনা ম্যাডাম এই মাত্র সেঙ্কু বলল। দ্রুত হেডকোয়ার্টারে ইনফর্ম করে দাও। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য লুনা ম্যাডাম নিজের জীবন বাজিতে রেখেছে। হ্যালো হেডকোয়ার্টার্স, আমি স্নাইপেরিয়া থেকে ম্যাক্স বলছি। আপনি শুনতে পাচ্ছেন তো, তাই না? এটা বলেই সে এরকম কিছু একটা বলে যা শুনে জেনো চমকে উঠে। অপর পাশে মিনামি আবার রেডিও সিস্টেমে মুভমেন্ট শুনতে পায় আর ওপরে থাকা সকলকে এই বিষয়ে জানিয়ে দেয় যে আশেপাশে কেউ তো আছে যে রেডিও কমিউনিকেশন ব্যবহার করছে। সেঙ্কু আওয়াজটা শুনে আর বলে এই ফ্রিকোয়েন্সিটা তো রেডিও ট্রান্সমিশন মেশিনের সাহায্যে যুক্ত, তাই আমরা এর ফ্রিকোয়েন্সি ধরতে পারছি না। এর মানে তো তারা আমাদের আশেপাশেই আছে। কেউ তো আছে যে এখান থেকে জেনোকে ইনফরমেশনস পাঠাচ্ছে। নিকি বলে কোনোভাবে কি আমরা তাদের কথাবার্তা শুনতে পারবো না? সেঙ্কু বলে না, আপাতত আমাদের কাছে ওই টেকনোলজি নেই যে আমরা তাদের ফ্রিকোয়েন্সি ট্রেস করতে পারবো। এগুলো দেখে রিউসুই ভাবে তারা রেডিওতে কি নিয়ে কথা বলছে ওটা ফ্যাক্ট না, কেননা এটা তখন থেকেই শুরু হয়েছে যখন আমি লুনাকে কিছু একটা করতে দেখেছিলাম। এর মানে তো তাহলে শত্রুরা আমাদের ওপর অ্যাক্টিভলি নজর রাখছে। লুনার ইশারায় এবার স্টেনলি বুঝে যায় আর তাইজুর হেডে গান পয়েন্ট করে বলে, তাহলে তুমি সেই ডক্টর তাইজু। এটা বলেই ট্রিগারে চাপ দিতেই নিবে, তখনই জেনো বলে উঠে, স্টেনলি থামো। ওদের আসল সায়েন্স লিডার ডক্টর তাইজু না, ওদের আসল সায়েন্স লিডারের নাম ইশিগামি সেঙ্কু। ও তাহলে এদের মধ্যে আমার টার্গেটটা কে? কে সেই ডক্টর সেঙ্কু? সেঙ্কু হলো সেই যে সর্বপ্রথম রেডিও ট্রান্সমিশনে কথা বলেছিল। আমি তার কথার টোন অনুযায়ী তার বিএমআই বলে দিচ্ছি, এতে তুমি সহজেই টার্গেট করতে পারবে। এটা বলেই ভোকাল ট্রেজার ইউজ করে বলে তার হাইট 5 ফুট 7 থেকে 5 ফুট 8 ইঞ্চি এর মধ্যে হবে, একজন ছেলে যে 19 বছরের। স্টেনলি বলে, হ্যাঁ বুঝেছি, লুনার সাথে কম্পেয়ার করে আমি সহজেই তার হাইট জেনে নিতে পারবো। 1 2 আর এই হলো 3 নম্বর টার্গেট। তখনই রিউসুই চেঁচিয়ে বলে, স্নাইপার, এখানে স্নাইপার আছে, সকলেই দ্রুত কভার নিয়ে নাও। রিউসুই এর কথা শুনে সকলেই আতঙ্কের মধ্যে পড়ে যায় আর যে যার মতো বসে পড়ে বা এদিক ওদিক ছুটে যায়। লুনা আবার প্যানিক হয়ে স্টেনলির দিকে তাকিয়ে থাকে, যা দেখে স্টেনলির মাথা আরো খারাপ হয়ে যায়। ওয়েট, লুনার এখানে তাকিয়ে থাকাটা সবাই জানতে পারবে না, শুধুমাত্র তাদের চতুর সায়েন্স লিডারই জানতে পারবে। যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তাহলে সে অবশ্যই লুনাকে দেখবে, অতঃপর আমার দিকে তাকাবে আর নিজের পরিচয় সে নিজেই বলে দিবে। তো কি অবস্থা ইশিগামি সেঙ্কু? সেঙ্কু এটা রিয়েলাইজ করতে পেরে ওখান থেকে ছুটে যেতে থাকে আর স্টেনলি স্নাইপার স্কোপ দিয়ে তার দিকে টার্গেট লক করে নেয়। সেঙ্কু দ্রুততার সাথে বারে গিয়ে কভার তো নিয়ে নেয়, কিন্তু সে জানতো না যে স্টেনলি একজন শার্প স্নাইপার যে তার কভার্ড পজিশনও জানে। জেনো, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, টার্গেট আমার এইমের মধ্যেই আছে, জাস্ট ট্রিগার চাপ দেওয়া বাকি। যা শুনে জেনো গভীর চিন্তায় চলে যায় যে সে সেঙ্কুকে মেরে ফেলবে নাকি না। তখনই তার মনে পড়ে যায় যে সে যখন সেঙ্কুকে বলেছিল সায়েন্স একটা অ্যাবসলিউট পাওয়ার, যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে আমাদের শক্তির সাহায্যে পুরো দুনিয়া দখল করতে পারবো। উত্তরে সেঙ্কু বলেছিল তার এসবে কোনো ইন্টারেস্ট নেই, সে শুধু সমস্ত কিছু সম্পর্কে জানতে চায়। আর এরকমটা কখনোই হবে না যেখানে সে আমার সাথে কাজ করার জন্য রাজি হবে। কি আর করার, মেরে ফেলো তাকে। অর্ডার পাওয়ার সাথে সাথে স্টেনলি এইম লক করে নেয়। অপর প্রান্তে আমরা সেঙ্কুকে দেখি। ডক্টর এক্স যখন ভাবায় ব্যস্ত ছিল তখন সে ওখানে থাকা এক বিশেষ প্রজাতির ছাইয়ের মধ্যে পানি মিশিয়ে ওটা নাড়াতে থাকে। বুলেট আসার মুহূর্তটা আমাদের স্লো মোশনে দেখানো হয়, যেখানে সেঙ্কু বলছিল ডাইলেটেড ম্যাটেরিয়ালস আর পাউডার পার্টিকেলস যদি কোনো লিকুইডে মিলানোর পর তা ঝাঁকানো হয় তাহলে তা লিকুইডের মতোই মুভ করে, কিন্তু তাতে যদি শক্ত কিছু দ্বারা আঘাত করা হয় তাহলে তা স্থির হয়ে শক্ত হয়ে যায়। তবে আমি শিওর না এটা কাজে দিবে কিনা। তখনই জাহাজের কর্নার ভেঙে হাই ফোর্সের বুলেটের টুকরোগুলো সেঙ্কুর ওপর এসে পড়ে, যা দেখে প্রথমে তো
মনে হচ্ছিল সেঙ্কু বেঁচে যাবে, বাট ডিস্ট্রয়েড বুলেটের একটা বড় টুকরো গিয়ে সেঙ্কুর বুক চিরে বেরিয়ে যায়। আশপাশটা একরকম নিস্তব্ধতায় ছেয়ে যায়, যেখানে কেউ একজন চিৎকার করে বলে সেঙ্কু। তো এরই সাথে আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আই নো আজকের এক্সপ্লেনেশনটা তেমন একটা ভালো হয়নি, কারণ এর পাশাপাশি আমরা ব্লু লক মাঙ্গা সিরিজটাও অ্যাডাপ্ট করছি, যার দরুন দুটো সিরিজের স্ক্রিপ্টিং একসাথে করায় এই স্টোরির স্ক্রিপ্টিংটা একটু লো কোয়ালিটির হয়েছে। যাই হোক, পরবর্তী এপিসোডের জন্য লাইক টার্গেট রাখলাম 300। তো দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।